হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে ক্লাস 6 আমাদের হিস্ট্রি চ্যাপ্টার 3 আমরা ওয়ান শট ডিসকাশন করব। অর্থাৎ এই চ্যাপ্টারের বিষয়বস্তু কি আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এই চ্যাপ্টারটা থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। চ্যাপ্টারটা খুব ভালো করে ফলো করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ফলো করলে কিন্তু চ্যাপ্টার সম্বন্ধে একটা ধারণা চলে আসবে, কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কি কি প্রশ্ন উত্তর আসবে বুঝতে পারবে। ঠিক আছে, এই চ্যাপ্টারের লাইন ধরে ধরে ভিডিওগুলো অলরেডি অনেকগুলো ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেগুলোও প্রত্যেকে প্লেলিস্ট ওপেন করে দেখে নিও, প্রশ্ন উত্তরের ভিডিও দেওয়া আছে, দেখে নিও। এখন ওয়ান শট ডিসকাশন, অর্থাৎ বিষয়বস্তু কি আছে, ভেতর থেকে কি কি প্রশ্ন করতে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই খুব ভালো করে ফলো করবে। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন তোমাদের ক্লাসের ভিডিওটা আপলোড হোক তোমরা নোটিফিকেশন পাও। ওকে, আর লাইক করে রাখবে, নোটিফিকেশন অনেক সময় যায় না, স্ক্রিনে চলে যাবে তাহলে। ওকে, শুরু করা যাক। দেখো, থার্ড চ্যাপ্টার আমাদের কি বলেছে, ভারতের উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার। এই যে চ্যাপ্টারটা আছে, এই যে চ্যাপ্টারটা, এটা আমরা কি জানবো না, সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা সম্বন্ধে এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি পড়বো। অনেক কিছু এই চ্যাপ্টারে আমরা পড়বো। এই চ্যাপ্টারে আমরা প্রাচীন সভ্যতার নানান দিক পড়বো, আমরা হরপ্পা সভ্যতা পড়বো, মেহেরগড় সভ্যতা পড়বো। এই চ্যাপ্টার থেকে অনেক কিছু আমরা জানতে পারবো। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা সবার আগে জানবো হচ্ছে যে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা কি। দেখো, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর মধ্যে একটা অন্যতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা, যাকে আমরা বলে থাকছি। ঠিক আছে, এই সভ্যতা কিন্তু একদিনে কখনোই আবিষ্কৃত হয়নি, বা আমরা বলতে পারি না যে পার্টিকুলার কোনো ব্যক্তি চেষ্টা করে এটাকে আবিষ্কার করেছে, এমন কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে সভ্যতাটা হচ্ছে, বহু মানুষ ধীরে 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 তৈরি করেছে এই সভ্যতাটা। ওকে, 1826 খ্রিস্টাব্দে সর্বপ্রথম যেটা বলতে পারি যে একজন প্রত্নতাত্ত্বিকবিদ ছিলেন, ইংরেজ প্রত্নতাত্ত্বিকবিদ। কি নাম ছিল না, চার্লস ম্যাসন। এই চার্লস ম্যাসন হরপ্পার প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার করেছে। মনে রেখো, কি বললাম, চার্লস ম্যাসন হরপ্পার প্রত্নতাত্ত্বিক নিদর্শন তিনি আবিষ্কার করেছেন। ওকে, এরপরে 1853 এবং 1873 এই সময় ইংরেজ যে প্রত্নতাত্ত্বিকবিদ আলেকজান্ডার কানিংহাম, নাম ছিল আলেকজান্ডার কানিংহাম। ওকে, হরপ্পার বেশ কিছু প্রত্নতাত্ত্বিক সামগ্রী অর্থাৎ জিনিসপত্র তিনি আবিষ্কার করেন। ওকে, 1921-এ দয়ারাম সাহানি তিনি পাঞ্জাব জেলার হরপ্পার প্রাচীন নগরের সন্ধান তিনি পেয়েছিলেন। ঠিক আছে, পাঞ্জাবের মন্টেগোমারিতে তিনি পেয়েছিলেন। 1922-এ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নামগুলো মাথায় রাখবে, তোমরা চ্যাপ্টার্সে পাবে এগুলো। 1922-এ বাঙালি তিনি ছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু প্রদেশের তিনি ওটা হচ্ছে লারকানার। ঠিক আছে, লারকানার মহেঞ্জোদারোতে একটা প্রাচীন কি না নগরীর নিদর্শন আবিষ্কার করেন। এই প্রশ্নটা এগেন অ্যান্ড এগেন পরীক্ষায় আসে, আমি রিপিট করছি। বাঙালি যে প্রত্নতাত্ত্বিকবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু প্রদেশের লারকানার মহেঞ্জোদারো যে আছে, মহেঞ্জোদারো একটা প্রাচীন নাগরিক আমরা বলতে পারি নিদর্শন তিনি আবিষ্কার করেছিলেন। ওকে, হরপ্পা যে সভ্যতাটা ছিল, এই সভ্যতাটা আমরা বলতে পারি পৃথিবীর একদম প্রাচীনতম সভ্যতার মধ্যে অন্যতম। বললাম এখানে একদম প্রাক ঐতিহাসিক, তারপরে নদীমাতৃক, আমরা বলতে পারি এটা একটা সভ্যতা, প্রাক ঐতিহাসিক সভ্যতা, এবং অবশ্যই নগরকেন্দ্রিক এটা একটা সভ্যতা ছিল। ওকে, এই যে সভ্যতা হরপ্পা সভ্যতা, ঠিক আছে, বা এখানকার আমরা বলতে পারি যে উল্লেখযোগ্য যে নগরগুলো ছিল সেগুলো কি কি ছিল না, আমরা বলতে পারি হরপ্পা ছিল, মহেঞ্জোদারো ছিল, ঠিক আছে, কালীবঙ্গাল ছিল, এগুলো ছিল কিন্তু একটা উল্লেখযোগ্য শহর এখানকার। হরপ্পা সভ্যতার সময়ের কথা আমি বলছি তোমাদের। এই যে সভ্যতা আছে, এখানে যে নগরটা যেটা রয়েছে, হরপ্পা যে নগর বা হরপ্পা সভ্যতা আমরা যেটা বলছি, হরপ্পা সভ্যতা যে নগর পরিকল্পনা আমরা বলছি, হরপ্পা সভ্যতার নগরগুলো জনবসতি যে এলাকাগুলো ছিল এটা দুটো ভাগে বেসিক্যালি বিভক্ত ছিল। একটা হচ্ছে উঁচু এলাকা ছিল, যেটা আমরা সিটাডেল বলে থাকি, আরেকটা হচ্ছে নিচু এলাকা ছিল, যেটাকে আমরা নিচু এলাকা বলে থাকি। ঠিক আছে, তো নিচু এলাকায় ওটা বলা হয়।
উঁচু যে এলাকা বা সিটাডেল যে এলাকায়, এখানে কি করতো, এই এলাকার যে মানুষজন সেটা সাধারণ যে মানে নর্মাল যে সাধারণ মানুষ তাদের কিন্তু এখানে বসবাস ছিল না। এখানে বাস করতো কারা, না উচ্চবিত্ত যারা হয় অর্থাৎ ধনী যারা ব্যক্তি হয় তারা এখানে বাস করতো। শাসক সম্প্রদায় যারা হয় তারা কিন্তু এই উঁচু এলাকাগুলোতে বাস করতো। আর সাধারণ যে জনবসতি ছিল সেটা নিচু এলাকায় কিন্তু বাস করতো। এখানকার খুব ভালো করে শুনবে, হরপ্পাটা বোঝাচ্ছি আমি, এখান থেকে প্রচুর বিভিন্ন টাইপ করে প্রশ্ন আসে। ওকে, এখানকার যে বাড়ি ঘরগুলো আমরা বলতে পারি যে পোড়া ইটের বাড়ি ঘরগুলো ছিল, একতলায় বেসিক্যালি বাড়ি ছিল, কিছু কিছু জায়গায় ওটা বহুতলা বাড়ি দেখতে পাওয়া যেত। প্রত্যেকটা বাড়িতে কি থাকতো না, প্রত্যেকটা বাড়িতে থাকতো হচ্ছে শোয়ার ঘর থাকতো, রান্নাঘর থাকতো যেটা বেসিক্যালি থাকে, স্নানাগার থাকতো অর্থাৎ আহ, আমরা স্নান করার জায়গা যেটা বলে থাকি, কূপ থাকতো, আঙিনা থাকতো, খোলামেলা একদম পরিবেশ, খোলামেলা আঙিনা মানে উঠোন যেটা আমরা বলি থাকতো কিন্তু প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে। ওকে, আর এই যে বাড়িগুলো ছিল মেন রোড ছিল, মেন রোডের দুপাশ থেকে অর্থাৎ রাস্তা যে ছিল রাস্তার দুপাশ থেকে বাড়িঘরগুলো সাধারণত থাকতো। ওকে, হরপ্পা সভ্যতার আমরা আহ, মানে সারা পৃথিবী ফেমাস আমরা বলতে পারি। প্রত্যেকটা বাড়ির থেকে অনেক কিছু যে মানে ইনোভেশন আমরা বলতে পারি, অনেক বেশি উন্নত ছিল এই সভ্যতা। ওকে, প্রত্যেকটা বাড়ির থেকে যে জল বেরোতো, নোংরা জল অর্থাৎ স্নানের জল, প্রয় প্রণালীর জল যেটা, সেটা জলটা কি হতো, জলটা বেরোতো ছোট নালার মাধ্যমে, সেটা রাস্তার যে ঢাকা বড় বড় নর্দমাগুলো হয়, ম্যানহোল যুক্ত যে নর্দমা বলি, সেই নর্দমাতেই কিন্তু এসে পড়তো। অর্থাৎ বাড়ির যে নোংরা জলগুলো এখানে সেখানে পড়তো না, সেটা সোজা বেরিয়ে যেত রাস্তা, মেন রোডের যে বড় বড় ম্যানহোল সেখানে গিয়ে কিন্তু সেটা পড়তো। মানে এরকম সুন্দর করে ব্যবস্থা ছিল। ওকে, সরি, হরপ্পা সভ্যতার রাস্তাঘাটগুলো অনেক চওড়া চওড়া ছিল। এই রাস্তাগুলোর উত্তর দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দিকে বেসিক্যালি বিস্তৃত ছিল এই রাস্তাগুলো। হরপ্পা আর মহেঞ্জোদারোর যে দুর্গ অঞ্চল, সেই দুর্গ অঞ্চলে একটা কিন্তু শস্যগারও পাওয়া গিয়েছিল। তো পাকা ইটের তৈরি এই শস্যগারটা ছিল, এই শস্যগারের বেসিক্যালি আয়তন ছিল 9,000 বর্গ ফুট। ওকে, এখানে প্রচুর প্রচুর পরিমাণে শস্য মজুত রাখা হতো এবং এখানে অনেক ঘুলঘুলিরও থাকতো শস্যাগারগুলোর মধ্যে, যাতে হাওয়া চলাচল করতে পারে, শস্য টস্য নষ্ট না হয় সেই জন্য, ঠিক আছে, তাজা থাকে, শুকিয়ে না যায় সেই সব কারণের জন্য। ওকে, আর যখন কোনো রকম কোনো প্রবলেম হতো অর্থাৎ দুঃসময় যেটা বলা হয়, খারাপ সময়, যখন প্রজাদের সত্যি শস্যের প্রয়োজন পড়তো, তখন এই মজুত রাখা শস্যঘর থেকে কিন্তু শস্য বিতরণ করা হতো। তো এই রকম কিন্তু ব্যবস্থা ছিল। আম, অনেকে বলে, অনেক ঐতিহাসিকরা বলে থাকে যে এই সময় কিন্তু হরপ্পাতে ব্যাংকিং ব্যবস্থাও ছিল, অর্থাৎ ব্যাংক ব্যবস্থাও কিন্তু ছিল। স্নানাগার তো হরপ্পায় খুবই ইম্পর্টেন্ট, আমরা জানি স্নানাগারটা আমি বললামও যে মহেঞ্জোদারো যেটা ছিল, মহেঞ্জোদারো দুর্গ অঞ্চল। ওকে, লেটস কন্টিনিউ। তাহলে মহেঞ্জোদারো যে দুর্গ অঞ্চল ছিল, সেই দুর্গ অঞ্চলে 100 স্নানাগারটা খুব ভালো করে শোনো তো, সেখানে 180 ফুটের দৈর্ঘ্যের, 180 ফুট দৈর্ঘ্য এবং 108 ফুট প্রস্থ বিশিষ্ট একটা স্নানাগারে কিন্তু আমরা খোঁজ পাই বা অস্তিত্ব জানতে পারি। ওকে, এবং এখানে কিন্তু বিভিন্ন ঋতু ওয়াইজ ঠান্ডা জল এবং গরম জলের ব্যবস্থা ছিল। ধর গরম ঋতুতে সেখানে ঠান্ডা জল এবং ঠান্ডা ঋতুতে গরম জল, তো ঋতু ভেদে আর কি ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা ছিল। নোংরা জল বেরিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা ছিল, পরিষ্কার জল প্রবেশ করানোর জন্য সেখানে আলাদা ব্যবস্থা ছিল। ওকে, অনেকে মনে করতো এটা ছিল অভিজাতদের বিশেষ পুজো স্থল, যেটা জলকেলির আমরা বলে থাকি, জলকেলি স্থল অর্থাৎ বিশেষ পুজো স্থল অনেকে মনে করতো এই জায়গাটাকে। ঠিক আছে, এই যে স্নানাগারটা ছিল, মানে স্নানাগার থেকে এটাই প্রমাণিত হয় যে মানুষ তখনের স্বাস্থ্য সম্বন্ধে অনেক বেশি সচেতন ছিল। তো এটাই আমরা জানতে পারি। তো এই হরপ্পা সভ্যতার থেকে, এইখান থেকে কিন্তু আমরা জানতে পারবো। এছাড়াও আমরা হরপ্পা সভ্যতার এই যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে মেহেরগড় সম্বন্ধে জেনেছি, বা এখানে হরপ্পা সভ্যতা অর্থনীতি জীবন কিরকম ছিল সেটা আমরা জানতে পারি। হরপ্পা সভ্যতায় কি ছিল না, অনেকেই মনে করেন, যেমন আমরা বলতে পারি যে ডক্টর ডি কোশাম্বি অনেক একজন ছিলেন, ঠিক আছে, তো প্রত্নতাত্ত্বিক, তো তিনি মনে করতেন যে হরপ্পা সভ্যতার মানুষ লাঙলের ব্যবহার কিন্তু জানতো না, তারা নিরালির মাধ্যমে চাষবাস করত এবং সেচের যে প্রকৃত ধারণা এখানকার মানুষের কিন্তু বেসিক্যালি হরপ্পাবাসীদের মধ্যে বেসিক্যালি ছিল না। ওকে, এখানে সরি,
তবুও কি হতো না, খাদ্যশস্য উৎপাদন হতো প্রচুর পরিমাণে। আর উৎপন্ন ফসলের মধ্যে কি কি ছিল উল্লেখযোগ্য না, যব ছিল, বার্লি ছিল, ধান, গম এই ধরনের। এছাড়া শাকসবজি হতো, তিল, তারপরে সর্ষে, তুলো এইসব কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যেত। পশুপালন অনেক হতো, কৃষির মতো পশুপালনও হরপ্পা সভ্যতা যথেষ্ট উল্লেখযোগ্য ছিল। তারা কি করতো, পশুকে তারা কিন্তু কি বলতো না, যথেষ্ট পোষ মানিয়ে রাখতো এবং তারা নিজেদের কাজে, পরিবহনের কাজে কিন্তু তারা পশুকে ব্যবহার করতো। ঠিক আছে, এখানে উল্লেখযোগ্য পশুর মধ্যে গরু ছিল, মোষ ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, গাধা ছিল, উট ছিল, ষাঁড়, বলদ, ভেড়া, ছাগল এগুলো কিন্তু উল্লেখযোগ্য ছিল। ব্যবসা বাণিজ্যেতে হরপ্পা সভ্যতা কিরকম ছিল না, ব্যবসা বাণিজ্য হরপ্পা অঞ্চলের কি ছিল না, সমৃদ্ধি অন্যতম একটা কারণ ছিল। আমরা বলতে পারি যে হরপ্পা সভ্যতা যে এত সমৃদ্ধি, সেটা তার ব্যবসা বাণিজ্য ডেভেলপমেন্ট তার একটা কারণ আমরা বলতে পারি। বণিক সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের কাজে নিযুক্ত থাকতো। জল, স্থল উভয় পথেই কিন্তু অভ্যন্তরীণ এবং বৈদেশিক ব্যবসা বাণিজ্য চলতো। তারপরে মিশর, মেসোপটেমিয়া, তারপরে ব্যাবিলন, ওকে, বেলুচিস্তান যেটা আমরা বলতে পারি, এই সব এলাকার সঙ্গে কিন্তু বাণিজ্য চলতো। ঠিক আছে, আর লোথার ছিল এখানে বহির্বাণিজ্য একটা বন্দর। কি নাম বললাম লোথাল। ওকে, লোথাল ছিল বহির্বাণিজ্যের কেন্দ্র বন্দর। ঠিক আছে, মনে থাকবে। তো এগুলো আমরা ছিল। এছাড়াও একটু আধটু অন্য পেশাও ছিল, যেমন তাঁতিরা কাজ করতো, সুতি বস্ত্র বোনা এইসব তো থাকতো, ইট বাড়ি তৈরির জন্য মজুর এইসব হতো, কেউ কেউ সোনা রূপার কাজ করতো, এইসব কারিগর শিল্পও ছিল, এইসব তো ছিলই। ঠিক আছে, এই জিনিসগুলো খুব ভালো করে পড়বে। এছাড়া মেহেরগড় পড়বে, মেহেরগড় সম্বন্ধে একটু পড়ে নিও। কি আছে মেহেরগড়টা আমি একটু বলে দিই। দেখো, মেহেরগড় ভারতের প্রাচীনতম সভ্যতার মধ্যে মেহেরগড়ের যে সভ্যতা আমরা বলতে পারি খুবই উল্লেখযোগ্য। ঠিক আছে, এখানে মেহেরগড় সভ্যতা ছিল প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা। এটা একটা, এই সময় কোনো লিখিত উপাদান তো পাওয়া যায়নি, এটা ঠিকই, কিন্তু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের উপর বেস করে আমরা বলতে পারি এই সভ্যতা অনেকটা অনুমানিক সভ্যতা। ঠিক আছে, মেহেরগড় ছিল প্রাচীন ভারতের একটা উন্নত গ্রামীণ সভ্যতা। ওকে, এখানকার যে গ্রামীণ জীবন ছিল অনেকটা বৈচিত্র্যপূর্ণ। ওকে, সমাধি ক্ষেত্রে মৃতদেহ সমাহিত রেখে, তারপরে মেহেরগড় সভ্যতার একটা মানে উল্লেখযোগ্য কাজ আমরা বলতে পারি, মানে সমাধি ক্ষেত্রে কি করা হতো না, মৃতদেহকে সমাহিত করা হচ্ছিল। এখানে মেহেরগড়ের উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য। মৃতদেহকে কি করা হতো না, মৃতদেহকে ওরা রং মাখিয়ে লাল কাপড়ে জড়িয়ে তাকে সমাধির মধ্যে সমাধিত করা হতো, সমাধি দেওয়া হতো আর কি। ঠিক আছে, মৃতদেহর সঙ্গে তার যে ব্যবহৃত জিনিসপত্র সেগুলোও দিয়ে দেওয়া হতো। এটা একটা খুব উল্লেখযোগ্য। কি বললাম আমি, এই যে সমাধি ক্ষেত্র সম্বন্ধে না, মৃতদেহকে তারা যখন সমাধিত করতো, অর্থাৎ সমাধি দিত যাকে বলা হয়, তো সেটা ছিল একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই মৃতদেহকে তারা রং মাখিয়ে লাল কাপড়ে জড়িয়ে সমাধিত করত বা সমাহিত করত, আর তার যে ব্যবহৃত জিনিসপত্র তারা কিন্তু তার সঙ্গে দিয়ে দিত আর কি। এগুলো একটু পড়ে নেবে, এইসব জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে পড়বে। এছাড়া হরপ্পা সভ্যতাকে কি বলা হতো না, হরপ্পা সভ্যতাকে বলা হতো তামা আর ব্রোঞ্জের যুগের সভ্যতাও বলা হতো। এবার কেন বলা হতো হরপ্পা সভ্যতাকে তামা বা ব্রোঞ্জের যুগের সভ্যতাটা কেন বলা হতো, তার পিছনে রিজন ছিল। কি রিজন ছিল না, দেখো, এই সময় মানুষ তামা আর ব্রোঞ্জের ব্যবহারটা জানতো, তাই এই সময়ের সভ্যতাকে তামা আর ব্রোঞ্জের যুগের সভ্যতা বেসিক্যালি বলা হতো। হরপ্পা সভ্যতাকে তামা আর ব্রোঞ্জের যুগের সভ্যতা এইসব কারণের জন্যই বলা হতো, কারণ হরপ্পা সভ্যতার অধিবাসীরা এটার ব্যবহারটা জানতো। আর সিম্পলি এইটুকু কথা, তামা আর ব্রোঞ্জের ব্যবহার জানতো। এই সভ্যতা মানে তামা আর ব্রোঞ্জের ধাতুর বহু জিনিস প্রত্নতাত্ত্বিকরা কিন্তু খুঁজে পেয়েছে এই সভ্যতার থেকে। ওকে, প্রাচীনকালে কি হতো না, সভ্যতাগুলো অধিকাংশই ছিল নদীর তীরে গড়ে ওঠা সভ্যতা, এবং ভারতীয় উপমহাদেশে হরপ্পা সভ্যতার শহরগুলো কি ছিল কি না, সিন্ধু নদীর তীরে ছিল। কোন নদীর তীরে, সিন্ধু নদীর তীরে। ওকে, এই শহরগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত ছিল, তারা নদীপথে নৌকোর সাহায্যে যাতায়াত করত, তারপরে ব্যবসা বাণিজ্য করত। ওকে, হরপ্পা সভ্যতার শহরবাসীরা কি করতো না, খাদ্যশস্যের জন্য গ্রামের যে কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল। নদীর তীরে তারা পলি সমৃদ্ধ জমি ছিল এবং চাষবাসে সেটা উপযোগী ছিল। অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলো কেন গড়ে উঠেছিল, তখন কিন্তু আমাদের বলতে হবে যে এই যে শহরগুলো ছিল ব্যবসা বাণিজ্যে
সমুন্নত ছিল, এই যে শহরগুলো নদী পথে নৌকা যাতায়াত করতো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, তার ফলে সুবিধা হতো। শহরবাসীরা কি করতো না, খাদ্যশস্যের জন্য গ্রামের কৃষিকাজের ওপর নির্ভরশীল ছিল। নদীর তীরে পলি সমৃদ্ধ জমিতে কৃষিকাজের জন্য খুবই উপযোগী ছিল। ঠিক আছে? তো তখন কিন্তু আমাদের এইভাবে বলতে হবে। ঠিক আছে? অনেক সময় কিন্তু আমাদের প্রশ্ন আসে যে, কি প্রশ্ন আসে না, মেহেরগড়ের স্নানাগার সম্বন্ধে লেখো। তো স্নানাগারটা আমি বলে দিলাম, যেভাবে বললাম ঠিক সেইভাবে সুন্দর করে লিখতে হবে। অনেক সময় হরপ্পা সভ্যতায় পশুপালন সম্বন্ধে লিখতে দেয়। আমি বললাম পশুপালন সম্বন্ধে কি লিখতে হবে, না পশুপালন প্রশ্নগুলো শোনো, কি ধরনের প্রশ্ন আসে সেটা কিন্তু ডিসকাশন করছি এখন। তো আমি অলরেডি বললাম যে হরপ্পা সভ্যতায় অনেক সময় কি হয়, হরপ্পা সভ্যতায় পশু গৃহপালিত যে পশুগুলোর মধ্যে ষাঁড়, ভেড়া, ছাগল এসব কিন্তু ছিল। হরপ্পা সভ্যতার অধিবাসীরা উট, ঘোড়ার ব্যবহারও জানতো। এই সময় পরিবহনের মাধ্যম হিসাবে তারা ঘোড়াকে ব্যবহার করত, উটকে ব্যবহার করত। ওকে, গাড়ি টানার জন্য তারা গরু আর গাধাকে কিন্তু ব্যবহার করত। ঠিক আছে? তো এই সব জিনিসগুলো কিন্তু তখন আমাদেরকে সুন্দর করে লিখতে হবে, নিজেদের মতো করে আমরা সুন্দর করে তখন কিন্তু এটা লিখবো। ওকে, এবার আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে হরপ্পা সভ্যতার শিলমোহর। শিলমোহরটা কি ছিল হরপ্পা সভ্যতা, জেনে রাখো, খুব ভালো, ইম্পর্টেন্ট। হরপ্পা সভ্যতার বিভিন্ন ক্ষেত্রে অনেক প্রত্নতাত্ত্বিকরা প্রত্নক্ষেত্র থেকে অনেক শিলমোহর কিন্তু পায়। এই শিলমোহরগুলো কি ছিল না, নরম পাথর ও কাদা মাটি দিয়ে বানানো হতো। কি দিয়ে বললাম, নরম পাথর আর কাদা মাটি দিয়ে বানানো হতো, এবং বানানোর পর সেটা আগুনে পুড়িয়ে তৈরি করা হতো। হুম এগুলোকে লিপি ও প্রতীক চিহ্ন খোদাই করা থাকতো। কি বললাম, এগুলোতে লিপি আর প্রতীক চিহ্ন, অনেকটা সময় ষাঁড়ের ছবি বা কোনো কিছুর ছবি, মানে প্রতীক চিহ্ন হিসাবে কিন্তু সেটা থাকতো। ঠিক আছে? শিলমোহরগুলোতে ষাঁড়, তারপরে শিংওয়ালা কাল্পনিক পশু, মানুষ, ঠিক আছে, জ্যামিতিক নকশা, গাছ, এই সব কিন্তু খোদাই করা থাকতো। আর বেশিরভাগ শিলমোহরটা কি হতো না, বেশিরভাগ শিলমোহরে উল্টো নকশা কিন্তু খোদাই করা হতো। ওকে, উল্টো করে নকশা খোদাই করা হতো। ঠিক আছে? ব্যাস এইভাবে সুন্দর করে তখন আমরা লিখবো। ব্যাস এই জিনিসগুলো যেভাবে আমি ডিসকাশন করলাম এগুলো পড়বে। আর এখান থেকে পড়া বলতে আমরা বলতে পারি হরপ্পা সভ্যতার জলাধারটা পড়বে। জলাধারটা কেমন ছিল না, জলাধারটা পাকা ইটের তৈরি ছিল। মহেঞ্জোদারোর যে জলাধার সেটা আসে, পাকা ইটের তৈরি ছিল। জলাধারটা নামা ওঠার জন্য পোড়া ইটের তৈরি সিঁড়ি ছিল। ওকে, জলাধারটার পাশে কয়েকটা ছোট ছোট ঘর ছিল। ওকে, মনে করা হয় যে জলাধারটি নগরের বিশিষ্ট যে লোকেরা তারা স্নানের জন্য ব্যবহার করত, সেটা কিন্তু বলতে হবে। ঠিক আছে? এইভাবে সিটাডিল বলতে কি বোঝো, অনেক সময় আমাদের প্রশ্ন আসে। শিলমোহর আমি অলরেডি ডিসকাশন করেছি। সিটাডিলটা কি, সিটাডিল অনেক সময় আমাদের প্রশ্ন আসে। আমরা কি বলতে পারি সিটাডিল সম্বন্ধে, না আমরা এভাবে বলতে পারি যে হরপ্পা সভ্যতার প্রতিটা নগর দুটো অংশে, আলাদা অংশ আর কি, অংশ গড়ে উঠেছিল। কি অংশ না, একটা উঁচু ঢিপি এলাকা, ওকে, আর একটা নিচু তোমার এলাকা। ঠিক আছে? নগরের উঁচু এলাকাগুলোকে বলা হতো সিটাডেল। সম্ভবত এখানে কি থাকতো না, উচ্চবিত্ত যে মানুষ বা শাসক সম্প্রদায় তারা থাকতো। মাটির থেকে উঁচু করে ঢিপি বানিয়ে তার উপরে পোড়া ইটের মজবুত এবং বড় সিটাডেল তৈরি করা হতো। সাধারণত আয়তকার সিটাডেল তৈরি করা হতো। কি বললাম, মাটি দিয়ে উঁচু করে ঢিপির মতো বানিয়ে তার উপরে পোড়া ইটের মজবুত এবং বড় সিটাডেল তৈরি করা হতো। ঠিক আছে? সাধারণত আয়তকার এই সিটাডেলগুলো বেসিক্যালি হতো। এইভাবে লিখবো। এবার আমি একটু বলবো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হরপ্পা সভ্যতার যে অবনতি হয়েছিল সেই অবনতির কারণটা কি ছিল, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। দেখো, হরপ্পা সভ্যতা অবনতির পিছনে কারণ কিছু ছিল। প্রথম কারণ হিসেবে আমরা বলতে পারি যে সিন্ধু নদের বন্যা হতো প্রচুর পরিমাণে, এবং বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারোর যে পাঁচিলের গায়ে কাদার চিহ্ন দেখে বন্যার কথা কিন্তু আমরা জানতে পারি, বা বন্যার কথা বলা হয় বেসিক্যালি। ওকে, এবার আরেকটা জিনিস যে যে 2200 অব্দ নাগাদ, খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ এখানে বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থার অনেক জটিলতার সৃষ্টি হয়েছিল, যার ফলেও কিন্তু এই সভ্যতার অনেক অবনতি ঘটেছিল, যাকে বলতে পারি অনাবৃষ্টির সৃষ্টি হয়েছিল। হরপ্পা সভ্যতায় ইট পোড়ানোর জন্য জ্বালানি হিসাবে কিন্তু প্রচুর কাঠকে ব্যবহার করা হতো, আর কাঠের জন্য প্রচুর গাছ কাটা হতো, যার ফলে গাছ যখন কমে যেতে থাকে বৃষ্টিপাতও অনেক কম হতে থাকে।
ওকে, এটাও কিন্তু একটা তাদের হরপ্পা সভ্যতা অবনতির কারণ হিসাবে আমরা ধরতে পারি। এখানে ব্যবসা বাণিজ্যের অবনতিও কিন্তু ঘটেছিল 1900 অব্দ নাগাদ, খ্রিস্টপূর্ব 1900 অব্দ নাগাদ ব্যবসা বাণিজ্যের অনেক অবনতি ঘটে, যার ফলে এছাড়া নগরের শাসন ব্যবস্থা অনেক এর ফলে মানে উইক হয়ে পড়ে, যাকে বলতে পারি দুর্বল হয়ে পড়ে, যার ফলেও অনেক অবনতি ঘটেছিল। তো এইসব কারণগুলো ছিল, আমরা বেসিক্যালি বলতে পারি হরপ্পা সভ্যতা অবনতির কারণ হিসাবে। এখানে আরেকটা প্রশ্ন আমাদের আসে যে হরপ্পা সভ্যতা কিভাবে মৃতদেহকে সমাধিত করা হতো। আমি এটা ডিসকাশন অলরেডি করেছি যে হরপ্পা সভ্যতার মৃতদেহ সমাধিত যে করা হতো কিছু মানে একটা পদ্ধতি ছিল, যেমন আমরা বলতে পারি হরপ্পা সভ্যতার মৃতদেহ সমাধি দেওয়ার আগে ধর্মীয় কিছু নীতি অনুসরণ করা হতো। মৃতদেহের মাথা উত্তর দিকে রেখে শুইয়ে দেওয়া হতো। সমাধির ভিতরে মৃতদেহের পাশে মাটির পাত্র, গয়না, অন্যান্য জিনিসপত্র তার ব্যবহারে রেখে দেওয়া হতো। অনেকের সমাধিতে ইট দিয়ে তৈরি করা হতো, মানে অনেক সমাধিতে ইট দিয়ে তৈরি করা হতো, এবং হরপ্পা সভ্যতায় কালীবঙ্গালে ইটের তৈরি সমাধি কিন্তু পাওয়া যায় এবং তাকে কাপড় জড়ানো হতো সমাধিতে। এগুলোই আমরা বলতে পারবো হরপ্পা সভ্যতার। একটু ডিসকাশন করে দিই লিপিটা, লাস্টে আমাদের রয়েছে লিপিটা একটু বলে দিই। দেখো, হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন কিন্তু, তবে তাদের লেখা যে লিপিগুলো পাওয়া গেছে সেটা আমরা আজও পড়ে উদ্ধার করতে পারিনি, অর্থাৎ আমাদের পক্ষে পড়া এখনো সম্ভব হয়ে ওঠেনি। পড়া গেলে এই সভ্যতার সম্বন্ধে আমরা অনেক 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 তথ্য আরও বেশি কিছু জানতে পারতাম, বাট সেটা আমাদের অজানা রয়ে গেছে কারণ আমরা লিপিটা পড়তে পারিনি। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টার মতো চিহ্ন বা সংকেত আছে। কি বললাম, 375 থেকে 400-র মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না। কি ছিল না? বর্ণমালা ছিল না। ঠিক আছে, এই লিপিটা ছিল কি না সাংকেতিক লিপি। কি লিপি? সাংকেতিক লিপি। ওকে, এই লিপিটা ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো, ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর, তারপরে মাটির পাত্র, তামার ফলক প্রভৃতির ওপর কিন্তু লিপি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে ডিসকাশনটা আমি করে দিলাম হরপ্পা সভ্যতা সম্বন্ধে, পুরোটাই আমি আলোচনা করে দিলাম, খুব ভালো করে পড়বে। হরপ্পা সভ্যতা অবনতির কারণ, হরপ্পা সভ্যতার লিপি, হরপ্পা সভ্যতার মৃতদেহকে কিভাবে সমাধিকরণ করা হতো সেইটা খুব ভালো করে পড়বে এগুলো। এছাড়া হরপ্পা সভ্যতার স্নানাগার খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। হরপ্পা সভ্যতার পশুপালনটা পড়বে। ঠিক আছে, নগর উন্নয়ন যেটা ডিসকাশন করলাম, নগর উন্নয়নটা খুব ভালো করে পড়বে। বাড়িঘরটা কিরকম ছিল, সিটাডেল কি, সেগুলো সিটাডেল পারলেই বাড়িঘর লিখতে পারবে, সেগুলো খুব ভালো করে এই চ্যাপ্টার থেকে পড়বে। এছাড়া এই চ্যাপ্টারে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি, সেগুলো ভালো করে দেখবে। আরও কিছু প্রশ্ন উত্তর দেবো, চ্যানেলে চোখ রেখো। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে।